ষড়যন্ত্র, চক্রান্ত, স্যাবোটাজ এই সমস্ত তৈরি করে তারা হয়তো ক্ষমতাকে প্রলম্বিত করতে পারছে, কিন্তু এই ক্ষমতা প্রলম্বিত করাটা বাংলাদেশের নয়। এবং বাংলাদেশের মানুষ মাইক্রোফোনটা ইয়ে দিয়ে সামনে দিয়ে এটা চিরস্থায়ী বন্দোবস্ত নয়। বাংলাদেশের মানুষ আজকে যে একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী রাজনৈতিক বন্দোবস্ত তৈরি, এই বন্দোবস্ত বদল করে গণতান্ত্রিক তৈরি করবে। সেই লক্ষ্যেই 31 দফা রাজনৈতিক যে আমাদের দিশা, একটা ভবিষ্যৎ যুগবদ্ধভাবে তৈরি, সেইটাকে আরো জোরদার ভাবে জনগণের সামনে একটা স্বপ্ন আকারে মানুষের মধ্যে সেই আলোচনা নিয়ে আরো তাকে সমৃদ্ধ করার জন্য মানুষের অংশগ্রহণ নিশ্চিত। এটা যত নিশ্চিত হবে, আমরা বিশ্বাস করি এক দফা দাবিনামা আরো বেশি জোরদার হবে এবং রাজনৈতিক সংগ্রামের সকলের একটা অংশগ্রহণের জায়গা আছে। আজকে এই সরকার কিভাবে এই রাষ্ট্রশক্তি ব্যবহার করে লুটপাট করছে, কিভাবে রাজনৈতিক ভাবে একটা ভয়ঙ্কর দমন পীড়ন করছে, অর্থনৈতিক সংকটের জন্ম মানুষের সমস্ত আশা, ছাত্র হোক, শিক্ষক হোক, শ্রমিক হোক, কৃষক হোক, আমাদের দেশের সাধারণ মানুষ প্রত্যেকের আশার করছে। সেই কারণে এক দফার প্রাসঙ্গিকতা কোনোভাবে রাজনীতিতে এই সরকার যতই তাদের দমন পীড়ন দিকে যান, এটা ক্ষুণ্ণ হয় না, বরং নতুন শক্তিতে বলিয়াদ হওয়ার জন্য আজকে বর্ষপূর্তিতে আমরা আবার নতুন করে এক দফা ঘোষণা সেটা আমরা দিচ্ছি। বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ, বিদ্যমান জাতীয় সংসদের বিরুদ্ধে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশি রায়ের সাজা বাতিল, সংবিধান, রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার এক দফা বাস্তবায়নে আমরা আমাদের নতুনভাবে আমাদের সংগ্রাম জোরদার করব। সেই আশাবাদ রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলাপ আলোচনার প্রক্রিয়া আছে, জনগণের মধ্যে তাদের বিপদে পড়ে যাবো সমৃদ্ধ করার যে সবকিছু সংগ্রামে সাবিত হবে, সে আশা রেখে আমরা আমাদের আলোচনা শুরু করছি। আমরা প্রথমে স্বাগত জানাই আমাদের এইখানে যারা আলোচনা হিসেবে যোগ দিয়েছেন। শুরুতে যাব, শুরুতে আমি এবি পার্টির যুব সাধারণ সম্পাদক হ্যাঁ চলে। থ্যাংক ইউ। এখন তো আবার উপরে কেন 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 না 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 থাক থাক থাক, আরে সালেম ভাই সুবিধা হয় একটু বলেন, কারণ দিচ্ছেন তো প্যাস লাগাই স্যার। ডাইসি 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 বলুন। সবাই চলে যান। হ্যাঁ হ্যাঁ ডাইসি ডাইসি বলুন। ডাইসি শুরুটা এখান থেকে হলো। এখন বক্তব্য রাখবেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতি, কাম করে দিলেন। সমস্যা হয়েছে আমার মাইক্রোফোনটা হ্যাঁ সংস্কারের স্বাগত বক্তব্যে আজকের এই কয়েক ঘন্টার বৃষ্টিটা এবং ঢাকা শহরে আজকের অবস্থা তৈরি করেছে। এই কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া গত 53 বছরের আমলারা বাংলাদেশটাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে তার একটা বাস্তব প্রমাণ। যে ভূমি
কোটার ভিত্তিতে একসময় স্বাধীনতার পরে কিন্তু 80% পর্যন্ত কোটায় নিয়োগ হয়েছে এবং 79 সালের আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশে কোনো কম্পিটিটিভ সিভিল সার্ভিস এক্সাম হয়নি। স্বাধীনতার 8 বছর পরে গিয়ে একটা কম্পিটিটিভ এক্সাম হয়েছে, যেটা একটা স্বাধীন রাষ্ট্রের জন্য খুবই লজ্জাজনক ছিল। তো আজকের বাংলাদেশে এই যে সংস্কারের প্রস্তাব আসছে, আমরা নিশ্চয়ই যারা কোটা সংস্কার অথবা বাতিলের দাবি জানিয়ে আন্দোলন করছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু এই ছাত্র সমাজের দৃষ্টি আকর্ষণ করছি যে অনেক বাস্তব সংস্কারের যদি রূপরেখা তৈরি না হয় তাহলে বারবার 15-র মতো 18 আবার 2 বছর পরে আবার 4 বছর পরে একই আন্দোলনের জন্য আবার রাজপথে ফিরে আসতে হবে। ফান্ডামেন্টাল যে রিফরমেশনের প্রশ্ন আছে সেটাও ছাত্র সমাজকে রেজ করাটা জরুরি হয়ে গেছে। শুধু শতাংশ পরিবর্তন করলে হবে না। আবেদনেরা পিএসসিতে কি করেছে দেখেন সংস্কারের জায়গাতে, যে আপনি শুধুমাত্র 56 থেকে 10-এ নিয়ে আসবেন, 5-এ নিয়ে আসবেন, প্রশ্নপত্র ফাঁস করবে, কাঠামোগত উত্তর জালিয়াতি ব্যবস্থা তৈরি করবে, টেলিফোন ডিভাইস রিলেবল হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে প্রশ্নটা যখন স্ট্যাপল করবে তখন আপনার এটা ফটোকপি করে ছবি তুলে জায়গায় জায়গায় পাঠিয়ে দেবে। এমন গল্প শুনেছি আমরা যে প্রশ্নপত্রে হয়তো 10টা পাতা আছে, 10টা করে প্রশ্ন যারা স্ট্যাপল করেন, স্টাফরা মিলে মুখস্থ করে নেন, তারা মুখস্থ করে নিজেরা স্ট্যাপল করা শেষ করার পরে ওটা লিখে কাগজে প্রতিষ্ঠান করে বিক্রি করেন। অতএব এই যে ফর্মে চলছে পিএসসির চেয়ারম্যান থেকে শুরু করে টোটাল রাষ্ট্র ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া শুধুমাত্র শতাংশ কমালে এই রাষ্ট্রের যারা প্রান্তিক জনগোষ্ঠীর হয়ে থেকে সোশ্যাল মোবিলিটির অংশ হিসাবে উঁচু জায়গায় যেতে চায় স্বপ্নগুলো কোনোদিন পূরণ হবে না। তাই রাষ্ট্রের সংস্কারটা কেন জরুরি আজকের কোটা আন্দোলন এবং বৃষ্টিটা সবচেয়ে বড় প্রমাণ। দ্বিতীয় কথা হচ্ছে যে রিসেন্টলি ফ্রান্সে এবং ইংল্যান্ডে ইলেকশন হয়ে গেল, আপনারা দেখেছেন। লেবার পার্টি 14 বছর পরে ক্ষমতায় এসেছে এবং বলা হচ্ছে যে ইটস এ ডিফাইন্ড লেবার, ইটস এ রিফর্ম লেবার, মানে লেবার পার্টি যারা রাইট উইং ছিল তারা এই লিডারশিপটা দিয়ে তারা টরিকে দেশ থেকে হটিয়েছে। এবং কেন দরকার ছিল এটা? লেবারদের যদি আপনি ইংল্যান্ডের ডিবেটগুলো ফলো করেন দেখবেন যে অস্টারিটি তাদের প্রথম যেটা ছিল যে আমরা ডেভেলপমেন্ট করছি, আমরা এমপ্লয়মেন্ট তৈরি করছি, আমরা ইনফ্লেশন কন্ট্রোল করছি, এবং সেটা করছি কিসের মধ্য দিয়ে? অস্টারিটির মধ্য দিয়ে। অস্টারিটি মানে কি? গরিব মানুষের ওয়েলফেয়ার বেনিফিট কাট করা, ইউটিলিটি বিলস যেগুলো আছে সেগুলো ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে খরচ বাড়িয়ে দেওয়া। এটার মানে হচ্ছে যে পেট্রোলের দাম বাড়বে, বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, পানির দাম বাড়বে, কিন্তু সেখানে রাষ্ট্র করতে পারছে করবে না। অথবা সেই জায়গাতে তারা যে একটা লেবার ডিবেট করে স্টোরিকে আউট পারফর্ম করেছে, এইটা তারা মনে করছে 14 বছরে তাদের একটা হিস্টোরিক ব্যাপার। দ্বিতীয় দেখেন ফ্রান্সে কি হয়েছে। প্রথম দফা নির্বাচনে আমরা দেখলাম যে এক্সট্রিম রাইট উইং পার্টি যেটা আছে, ম্যারিন লে পেনের, তার বাবার ইনহেরিটেড পলিটিক্স থেকে যেটা এসেছে, একটা বর্ণবাদী সংগঠন যারা মুসলিম বিদ্বেষী, সাদা ছাড়া অন্য কোনো চামড়ার নাগরিকত্বে যারা বিশ্বাস করেন, সেই জনগোষ্ঠীর মধ্য থেকে তারা কিভাবে লেফট সেন্টার এবং সেন্টার রাইটের একটা কোয়ালিশন করে দ্বিতীয় দফায় সেই লেভেলের দলকে আউট পারফর্ম করেছে। অতএব এগুলো হিস্টোরিক এক্সাম্পল। আমরা ইরানে দেখেছি, ইরানি রেভলিউশন পারহ্যাপস নট দ্য বেস্ট এক্সাম্পল ফর মেনি অফ আস ইন দ্য কান্ট্রি। ইয়েট আমরা যদি হিস্ট্রির দিকে তাকাই যে কিভাবে সেই স্বৈর শাসক রেজা শাহ পাহলভির রাজতন্ত্রের বিরুদ্ধে সেখানকার ইসলামপন্থী এবং বামপন্থীরা, বৌদ্ধপন্থীরা একসাথে হয়ে লড়াই করেছে, জীবন দিয়েছে, এবং সেই মার্কিন পদতুষ্ট স্বৈর শাসককে আউট পারফর্ম করেছে এবং ক্ষমতাচ্যুত করেছে। অতএব জনগণের লড়াইয়ের জন্য, রাষ্ট্রের সংস্কারের জন্য আজকে জরুরি হচ্ছে রাষ্ট্রের গ্রেটার ইন্টারেস্টে কে শত্রু কে মিত্র সেটা আইডেন্টিফাই করা এবং কার বিরুদ্ধে একমত হতে হবে। আমাদের মধ্যে যে ইন্টারনাল difference of opinions আছে, which is absolutely fine and perfect, কোনো সমস্যা নাই, এটা থাকবে। হিউম্যান হিস্ট্রি বিউটি হচ্ছে এটা, এই difference of opinion, কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে আমরা রাষ্ট্র সংস্কার এবং এই আওয়ামী ফ্যাসিবাদ থেকে, আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে বাংলাদেশকে কিভাবে পেনিয়া থেকে এই রবার্ট ক্লাইভের ফাঁসিতে বেগমদের শাসন থেকে রাষ্ট্রকে নতুন করে স্বাধীন করব, সেই জায়গায় ঐক্য এবং সংস্কার দুটো এক প্যারালালে চলা উচিত বলে আমরা মনে করি। এবং সেজন্য গত 1 বছরের সংস্কারের যে আন্দোলন শুরু হয়েছে যুগপদের মধ্য দিয়ে, এটা মাইলস্টোন ফর অল অফ আস, yet not to achieve।
আমরা মনে করি যে আমাদের আন্দোলন সংগ্রামটা নতুন করে রিডিফাইন করতে হবে। আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে রিভিউ করতে হবে, যেন we can take the right course of action। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত আলোচকদের দৃষ্টি আকর্ষণ করব যে বর্তমানে মানে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের আলোচনা শেষ করতে পারি। 30-40 মিনিট বেশি সময় পাই। ফলে দর্শকবৃন্দ যদি 3 মিনিটের মধ্যে আলোচনা আলোচকদেরকে এই বিষয়ে আমি আলোচনা করার জন্য আমন্ত্রণ আহ্বান বিসমিল্লাহিররহমানিররহিম। উপস্থিত আলোচকবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। খুব সংক্ষেপে আমার বক্তব্য দিতে চাই, তার কারণ আমি আওয়ামী সরকারের উন্নয়নের সাগর পাড়ি দিয়ে এখানে আসতে আসছি। যাই হোক, আজকে 31 দফা বিরোধীদের আন্দোলনের বছর পূর্তি। এ সময়ে আমরা গত 1 বছরে যে কাজগুলি করেছি সেগুলি আমাদের দলের ভিত্তিতে এবং সর্বদলীয় ভিত্তিতে একটা মূল্যায়ন হওয়ার প্রয়োজন সময় নিয়ে। আজকে যেহেতু প্রাকৃতিক কারণে আমাদের সময় খুব সংক্ষিপ্ত, এর জন্য এটার বিস্তারিত মূল্যায়ন আজকে সম্ভব নয়, এটা বুঝি। এটার জন্য আমরা একটা আলাদা সময় বের করতে পারি। সকল দলের প্রতিনিধি নিয়ে আমরা কোথায় ভালো করেছি, কোথায় ভালো করতে পারিনি, কেন পারিনি, সেগুলি একটু মূল্যায়ন করলে সেখান থেকে আমরা আগামী দিনের কার্যক্রমটা আরো জোরে রাখতে পারি। আওয়ামী সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলতে গেলে সারাদিন লাগবে একইভাবে। কাজে খুব সংক্ষেপে যেটা বলি, এটা একটা সরকার যারা নিজেরাই তাদের ফরেন পলিসি, অর্থনীতি এগুলি একটা পার্শ্ববর্তী দেশের হাতে দিয়ে দিয়েছে। এখানে শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া আর কোন মন্ত্রী কিছু কাজ আছে বলে আমি মনে করি না। এটা সম্পূর্ণ পার্শ্ববর্তী দেশ থেকে নীতি নির্ধারণ হয়। আমাদের প্রধানমন্ত্রী কোন দেশে যাবেন, কয়দিন থাকবেন, কি কথা বলবেন, কি বলবেন না, তাদের সাথে কোন বিষয়ে চুক্তি হবে, কোন বিষয়ে হবে না, এ সমস্ত নির্ধারিত হয় ভারতে। এবং আমাদের প্রধানমন্ত্রী সেটা তামিল করে নিশ্চিত হবে, কারণ ওনার একমাত্র লক্ষ্য দেশের উন্নয়ন নয়, ওনার একমাত্র লক্ষ্য আবার ক্ষমতায় থাকা। যে প্যাকেজগুলি আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে বিভিন্ন সময়ে আমাদের এই অবৈধ সরকার সাইন করেছেন, সেগুলি এরকমটা হয়েছে আমার ধারণা যে প্রধানমন্ত্রী তাদেরকে জিজ্ঞেস করেছেন যে আমাকে 14 সালে ক্ষমতায় আবার রাখার জন্য আপনাদের কি প্রয়োজন। নির্বাচন শেষ হয়েছে, উনি ক্ষমতায় থেকেছেন, তথাকথিত নির্বাচন, এবং উনি কিছুদিনের মধ্যে ভারতে গিয়ে ওইগুলি দিয়ে আসছেন যেগুলি উনি আগেই প্রমিস করেছিলেন। এবারেও তাই হয়েছে। শেখ হাসিনা সাপের লেজে খেলেন, তবে এখন ওনার সাম্প্রতিক চীন ভিজিট দেখে মনে হচ্ছে যে এখন সাপের কামড়ে ওঝার মৃত্যুর সময় খুব ঘনিয়ে আসছে, খুব বেশি দেরি হবে না। এই দেশটাকে উনি সমস্ত সংস্থাগুলি, সরকারি সংস্থাগুলিকে অচল করে ফেলেছেন। এই জন্যই তাদের কোনো কাজ নাই, তারা সারাদিন টাকা চুরি করে বিভিন্ন জায়গা থেকে। আপনারা পুলিশের কাহিনী দেখছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনের কাহিনী দেখতে পাচ্ছেন, কিভাবে তারা টাকা বানাচ্ছেন, বিদেশে পাচার করছেন। এই সরকার দেশ গঠনে কিছুই করেনি, দেশের মধ্যে বিভক্তি করেছে এবং সকল সরকারি কর্মচারী কর্মকর্তাদের অবাধে চুরির সুযোগ করে দিয়েছে। এই যত চুরি হচ্ছে, বাটপাড়ি হচ্ছে, টাকা পাচার হচ্ছে, সব কিছুর জন্য এই সরকারের নিষ্ক্রিয়তা দায়ী।
এবং এটা খুব প্ল্যান করে করা হয়েছে যাতে তারা সংস্থা হিসেবে অকার্যকর হয়েছে। দেশটাকে অকার্যকর করার এই প্রক্রিয়া চলমান আছে, এটাকে থামাতে হবে এবং সেজন্যই আমি মনে করি আমাদের এই 31 দফার বাস্তবায়ন যথাশীঘ্র সম্ভব করার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করা দরকার এবং সেটাই হোক আমাদের আজকের ভূমিকা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশিক খান। আসসালামু আলাইকুম। গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা সম্মিলিত সভাপতি, প্রধান অতিথি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামনে সকল অতিথিবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, সবাইকে সংগ্রামী সালাম এবং আমরা যারা একসাথে যুগপৎ আন্দোলন করেছি সেই দলগুলোর যে রাষ্ট্র সংস্কারের 31 দফা ছিল এবং পরবর্তীতে যখন চূড়ান্ত আন্দোলনে আমরা সবাই সম্মিলিতভাবে রাজপথে নামলাম, তখন আমাদের যে এক দফা ছিল এই বর্তমান সরকারের যে শাসন ব্যবস্থা সেটির পরিবর্তন এবং সরকারের পদত্যাগ। আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন যে এখানে যে সকল নেতৃবৃন্দ আছে, গণ অধিকার পরিষদ, বিএনপি, গণতন্ত্র মঞ্চের অংশভুক্ত যে 6টি দল রাজপথে তারা যেভাবে দুর্বার আন্দোলন করেছিল, কিন্তু সরকারের যে রাষ্ট্রযন্ত্র, এই পুলিশ প্রশাসনের যে ভূমিকা, সেই কারণে মূলত দমন পীড়নের কারণে হয়তো আমরা ওই আন্দোলনে সফল হতে পারিনি। আবার সরকারও যে সফল হয়েছে সেটি বলা যাবে না, কারণ সরকার যে নির্বাচন করেছে সেই নির্বাচনে আমরা যারা 43টি দল একসাথে যুগপৎ আন্দোলন করেছি এবং সর্বমোট 63টি দল যারা ভোট বর্জন করেছি, এই যে এতগুলো দল নির্বাচনে গেল না, আওয়ামী লীগ একতরফাভাবে শুধুমাত্র কিছু জুকার দলকে নিয়ে নির্বাচন করলো, এটি কখনোই তাদের সফলতা বলা যায় না। আমি এই সকল দলকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আসলে সরকারের প্রলোভনে এবং সরকার যে ফাঁদ সৃষ্টি করেছিল সেই ফাঁদে কেউ পা দেয়নি। আমাদেরকে এমপি মন্ত্রী বানানোর অফার দেওয়া হয়েছিল, এখানে যারা আছেন অনেককে এমপি মন্ত্রী বানাবে এ ধরনের অফার দেওয়া হয়েছিল, কিন্তু মানুষ এই সরকারের উপরে এতটাই ক্ষুব্ধ, এই সরকারের অনাচার অত্যাচারের উপরে মানুষ এতটাই ক্ষুব্ধ যে কেউই আসলে এই সরকারের অধীনে নির্বাচনে যায়নি। যারা ভোট বর্জন করেছেন, যারা যুগপৎ আন্দোলন করেছেন, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেই সমস্ত দলকে আমরা ধন্যবাদ জানাই এবং গণতন্ত্র মঞ্চকে আরো বিশেষভাবে ধন্যবাদ জানাই যে বর্ষপূর্তি উপলক্ষে তারা এই ধরনের আয়োজন করেছে। এই যে জনগণ এখন রাষ্ট্র সংস্কার চায়, এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক আছেন। আমরা দেখেছি আমরা যে সময় 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করি, এরপর থেকে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল। বাংলাদেশে এই যে রাষ্ট্র সংস্কারের দাবি এখন মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এর জন্য কিন্তু তাদেরকে ধন্যবাদ দিতে হয়। আমরা যদি সবাই মিলে এই রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা এটি সংস্কার করতে পারি, তাহলেই কিন্তু এদেশের জনগণের যে প্রকৃত উন্নয়ন, এদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু বাস্তবায়িত হবে। আসলে আমরা একতাবদ্ধভাবে যেভাবে নির্বাচনের আগে আমরা লড়াই করেছিলাম, ওই লড়াইটা কিন্তু শেষ হয়ে যায়নি। আমাদের আবারও সুযোগ সৃষ্টি হয়েছে। এই সরকারের দুর্নীতি, লুটপাট, ভারতীয় তাবেদার সরকার যেভাবে জনগণের উপর দমন পীড়ন করছে, আমরা সবাই মিলে যদি আবারও আন্দোলন করে তুলতে পারি, তাহলে এই সরকারের অবশ্যই পতন হবে। আমি সর্বশেষ যেটি বলবো, ছাত্ররা এখন আন্দোলন করছে। আমরা 2018 সালে যে আন্দোলন সফল করেছিলাম, আবারও সরকার প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, নাতিপুতিদের জন্য 30% কোটা ফিরিয়ে এনেছে। স্বাধীনতার 53 বছর শেষ হয়ে গেছে, নাতিপুতিরা কিভাবে, কোন যৌক্তিকতায় তারা কোটা পায়? আমরা দাবি করছি ছাত্ররা আবারও রাজপথে নেমেছে। গতকাল পুলিশ প্রশাসন যেভাবে বাধা সৃষ্টি করেছিল, ছাত্ররা সেই বাধা পেরিয়ে তারা গতকাল আন্দোলন সফল করেছে।
সরকারকে বলবো তাদের এই যৌক্তিক আন্দোলন আপনাদেরকে মানতে হবে এবং কোটা সংস্কারের যে দাবি আপনারা যে পরিপত্র জারি করেছিলেন সেটিকে আবার ফিরিয়ে আনতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাশেদ খান। আমি এখন আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা ফ্রি নাস্তা খেতেছি। ঠিক আছে, করে থুইয়া যামগা, প্রোগ্রামটা শেষ করে যাবো বাসায়। ওটা তুই লাইভ দিবি তুই, স্যারের মেসেজ দিয়ে দেবো যে স্যার তারপরে কাম করা যাবে। বর্ষপূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে জাতীয় বড় ক্যামেরা দিয়ে লাইভ দেওয়া যাবে না। জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা আলিফুস মাহমুদ ভাই, আমাদের গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মান্না ভাই, সাইফুল হক, আমাদের গ্রুপে আমাদের গণফোরামের সুব্রত দাদা এবং সকলকে আমি সালাম শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা এই জন্য জানাচ্ছি যে আজকে সকাল থেকে যে দুর্যোগ, তার মধ্যে দিয়ে তারা যে আমাদের এই প্রোগ্রামে আমাদের আহ্বানে এসে কথা বলার সুযোগ দিচ্ছেন, আমাদেরকে শুনবার সুযোগ দিচ্ছেন। এমন একটি সময় আমরা কথা বলছি যখন ঢাকা শহর আসা দরকার সম্পূর্ণ পানি। আমি বলছিলাম কাউকে ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, হিন্দু বালাগো, সেই গানটি মনে পড়ছে আর কি। আমরা কোন বালার জন্য আমাদের আজকের এই অবস্থা, সেটি আমাদের সবটা আমরা কেন চাই? আজকে শুক্রবার, ছুটির দিন, কোনো পরিচ্ছন্নতা কর্মী নেই, অথচ উন্নত শহরগুলোতে এই ধরনের খুব বৃষ্টির পরে জলবদ্ধতা হলে তাকে সাথে সাথে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, অথচ আমরা উন্নয়নের কথা বলি। উন্নয়নের দোহাই দেই, নানানভাবে আমরা ধমক দিই। গতকাল পর্যন্ত যেটা দেখেছি আমরা, ছাত্রদের, সাধারণ ছাত্রছাত্রীদের এই যে দাবি কত বড় যৌক্তিক, অথচ সরকার ভিন্ন পথে হাঁটছে। তারা নানান রকম ইঙ্গিতপূর্ণ কথা বলছেন, সরকারি সুর বদল হয়ে গিয়েছে এবং আমার ধারণা আজকে বৃষ্টির দিন সুবিধা হবে, তারা একটা স্ক্রিপ্ট লিখে ফেলবে যেটা দিয়ে এই সাধারণ ছাত্রছাত্রীদের দমন করার চেষ্টা করবে। এই চলছে আমাদের। সুতরাং আমরা সংস্কারের প্রশ্নে গণতন্ত্র মঞ্চ সর্বাগ্রে সবসময় রাজপথে আছে, থাকবে। এখানে কার বিচার হওয়া উচিত আগে সেটা জনগণ ঠিক করবে। আবেদনের বিচার হওয়া উচিত, বেনজিরের বিচার হওয়া উচিত, মতিউরের বিচার হওয়া উচিত, একজন পুলিশ কর্মকর্তা 5টি জাহাজ তার বিচার হওয়া উচিত, তার আগে তার বিচার হওয়া উচিত। আবেদনীরা কোথায় সাহস পায় যখন দিনের ভোট রাতে চুরি হয়ে যায়? সেই চোরের বিচার কে করবে? সেই প্রশ্নটা গণতন্ত্র মঞ্চ সবসময় করছে এবং করবে। রাষ্ট্র সংস্কার ছাড়া এই জাতির মুক্তি নেই এবং সার্বিকভাবে প্রত্যেকটি সংস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে, তাহলে ছাত্রদের আন্দোলনও বৃথা হবে না এবং জনগণ যাদেরকে নিয়ে আমরা রাজপথে আছি, সমস্ত বিরোধী দলগুলো সহ তাদের আন্দোলন অবশ্যই সফল দেখবে এবং মানুষ তাদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র খুঁজে পাবে। ধন্যবাদ। লেগেই তোরে কালকে তোরে ধন্যবাদ। এখন আলোচনা করবেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং প্রচন্ড বৃষ্টি এবং এরকম দুর্যোগের মোকাবেলা করে যারা এসছেন তাদের সবাইকে গণতন্ত্র মঞ্চ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন। প্রেক্ষাপট আপনারা জানেন, আমরা কিরকম পরিস্থিতির মধ্যে আছি এটা আপনারা জানেন এবং এটা আপনারা জানেন যে আসলে আজকে যারা আসলে এখানে মধ্যে আছেন
যারা এই রাষ্ট্রের সরকার পরিচালনা করছে তারা নিজেরাও জানে যে আসলে তাদের এই রাষ্ট্র পরিচালনা করার কোনো ধরনের অধিকার নাই। তারা এই যে পরিস্থিতিগুলি এখন আসলে তাদের নিয়ন্ত্রিত মাধ্যমে থাকার পরেও যে সমস্ত খবরাখবর এখন বাইরে আসছে, যেগুলো আমরা আগে থেকে জানি, কিন্তু যেগুলি ছাপা হচ্ছে, যেগুলি আসলে বলা হচ্ছে, তার যে কোনো একটা কারণের জন্য এই সরকারকে আসলে যে কোনো মুহূর্তে এখান থেকে বিদায় করে দেওয়া যথেষ্ট ছিল। কিন্তু আমরা যে তাদের বিদায় করতে পারি না, এইটাই হচ্ছে আসলে বাস্তব। তাদের কোনো ধরনের নৈতিক বল নাই, তাদের কোনো ধরনের রাজনৈতিক ক্ষমতা নেই, তাদের কোনো ধরনের যোগ্যতা নেই, সততা নেই, কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। আমরা যারা এটা বলছি, আমরা তাদেরকে আসলে এখান থেকে সরাতে পারি। আমরা 1 বছর আগে এই যে 31 দফার কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা সবাই মিলে, সেইটা প্রথমত আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে, যেটা আমাদের এর আগে আসলে সাকি বলেছিলেন, যে বাংলাদেশের ইতিহাসে এই 52 বছর 53 বছর যত রকমের গণতান্ত্রিক আন্দোলন এখানে হয়েছে, সরকার বদলের আন্দোলন হচ্ছে, তার মধ্যে এইটাই হচ্ছে আসলে সবচেয়ে পূর্ণাঙ্গ একটা এবং সময় উপযোগী একটা কর্মসূচি। এর আগে কোন আন্দোলন এইরকম আসলে একই সাথে সরকার এবং আসলে সরকার ব্যবস্থা, সরকার পরিচালনা আইন কানুন, এইগুলিকে সংস্কার করার পরিকল্পনা সহ আসলে আন্দোলনের কর্মসূচি হিসেবে আসে না। বহু আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু আন্দোলনের বিজয়ের পরে বিজয়ী হওয়ার আগের যে অবস্থা ছিল তার চেয়ে খারাপ অবস্থার মধ্যে পড়েছি। এবং এগুলির কারণে আমাদের মানুষের মধ্যে সাধারণভাবে আন্দোলন এবং আন্দোলনের পরে বিজয়ের ব্যাপারে তাদের প্রতি আমরা যে সমস্ত আকাঙ্ক্ষার কথা বলি সেগুলি বাস্তবায়ন হবে, এটা তারা আসলে বিশ্বাস করতে পারে না। আমার কাছে মনে হয় যে আমাদের একটা ব্যর্থতা হচ্ছে এই, যে এখনো পর্যন্ত আমাদের যে আন্দোলন, সে আন্দোলনকে জনগণ একটা সরকার পতনের আন্দোলন হিসাবে দেখছেন। শুধুমাত্র একটা সরকার পতনের আন্দোলন হিসাবে আসলে এই আন্দোলনে তারা মনে করে যে সরকার পতন করে কারা কারা ক্ষমতায় যাবে, এটা হচ্ছে তাদের বিষয়। কেবলমাত্র তখনই তারা এই আন্দোলনের সাথে সামগ্রিকভাবে যুক্ত হতে পারবে বা হবে যখন তারা মনে করবে যে আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পরিবর্তনের পরপর বা সরকারের পরিবর্তনের সাথে সাথে তাদের দুর্ভোগ দূর করার জন্য যে সমস্ত কাঠামোগত সংস্কার করা দরকার সেগুলি আসলে আমরা করার ব্যাপারে আন্তরিক, এবং এটা আমরা করতে পারি। এই জায়গাটাই যদি আমরা মনোযোগ না দিতে পারি, জনগণকে যদি আমরা এটা বিশ্বাস করাতে না পারি, তাহলে আসলে তাদের যত পাপ কর্মই বাংলাদেশের জনগণের সামনে প্রতিষ্ঠিত হোক, এইটা আপনা আপনি আসলে সরকার করবে না। এবং আমরাও আমাদের নিজেদের যে শক্তি, অর্থাৎ দলীয় শক্তি, শুধুমাত্র রাজনৈতিক কর্মীদের শক্তি, জনগণকে সাথে যুক্ত করতে না পারলে তাদেরকে সরাতে পারবে। এইটা হচ্ছে আমাদের একটা অভিজ্ঞতা এবং আন্দোলনের শিক্ষা। এটা আমাদেরকে আসলে মনে রাখতে হবে বলে আমি মনে করি। এই 1 বছরে আরেকটা কথা আমি বলতে চাই, যে আরেকটা জায়গা আমাদের মনে রাখা দরকার, যে আন্দোলনটাকে আমরা যে গড়ে তুলতে চাই, যারা যারা আসলে গড়ে তুলতে চায়, তাদের মধ্যে যে সমস্ত বিষয়ে পার্থক্য ফুয়াদেটা তুলেছিল, অনেক বিষয়ে আমাদের পার্থক্য থাকে, অনেক বিষয়ে পার্থক্য আছে বলে আমরা বিভিন্ন দল করি, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশে আসলে এই মুহূর্তে একদম শ্বাস ফেলানোর জন্য যে ধরনের সংস্কার, যতটুকু ন্যূনতম সংস্কার বাংলাদেশে না করলে আর আপনি ঘর থেকে বেরোতে পারেন না। আপনার ছেলেরা পড়াশোনা করে তারপরে আসলে ক্যাম্পাসে কোনোভাবেই আসলে ছাত্রের জীবন পায় না। কর্মকর্তারা আসলে যেভাবে এক ধরনের লুটপাটের বাইরে আসলে কোনো কাজ পায় না, যা কিছু বলেন এখানকার যে অবস্থা, এইটার ন্যূনতম সংস্কার করার জন্য যদ্দূর দরকার তদ্দূর যেন আমরা আসলে করার ব্যাপারে একমত হইতে পারি, এবং আমরা যেন সেইভাবে আসলে পরিকল্পনা নিয়ে এই নেতৃত্ব দেওয়ার মতো করে আসলে পরিস্থিতিকে সামলে নেতৃত্বের যে ভূমিকা সেটা যেন আমরা নিতে পারি, এবং জনগণকে যেন আমরা সাথে রাখতে পারি, সেইটাও আসলে এই 1 বছরের একটা তাগিদ। আরেকটা কথা বলে আমি আমার কথাটা শেষ করতে চাই। আজকে বাংলাদেশে যে কিংবা আসলে আমাদের রাশিদ বলেছেন যে আবারও কোটা সংস্কার আন্দোলন হচ্ছে, এইরকম আমাদের এখনো আবার ভোটাধিকার আন্দোলন করা লাগতেছে। কারণ আমরা তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৈরি করেছিলাম, এটা একটা সাংবিধানিক ভাবে আসলে প্রতিষ্ঠিত করা হচ্ছে।
কিন্তু যেহেতু ক্ষমতা একজনের কাছে থেকে যায়, সেই কারণে আসলে আদালতকে দিয়ে এটাকে আবার তারা বাতিল করতে দেবে, আবারও ভোটাধিকারের লড়াই করতে হবে। ছাত্ররা আসলে কোটা সংস্কারের একটা লড়াইয়ে এক ধরনের বিজয়ের পরে তাদেরকে আবারও আসলে লড়তে হচ্ছে। এই জায়গাগুলির মধ্যে আসলে প্রথমত লক্ষ্য রাখা দরকার যে বাংলাদেশকে আপনি আর কেবলমাত্র কোনো একটা জায়গায় সংস্কার করে এটাকে রক্ষা করতে পারবেন। মূল ক্ষমতা কাঠামো, মূল ক্ষমতা যে একজনের কাছে এই জায়গাতে হাত না দিলে কোনো সংস্কারই আসলে এখানে করে আসলে আপনার রক্ষা করা যাবে না। এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। আর একটা জিনিস হচ্ছে যে এখনকার সংস্কার আন্দোলনে এক ধরনের বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আদালত থেকে শুরু করে সবাই এটা বলার চেষ্টা করছে যে এটা আদালতে গেলে আসলে সম্ভব। আসলে এটা হচ্ছে সবচেয়ে বড় এক ধরনের বিভ্রান্তি। ইচ্ছাকৃতভাবে এই বিভ্রান্তিটা তৈরি করা হচ্ছে, তাদেরকে আসলে চোরাগুলিতে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে কোটা সংস্কারের বিষয়, এই কোটা সংস্কারের বিষয় হচ্ছে একেবারেই রাষ্ট্রের নীতিগত পলিসিগত বিষয়, এবং এটা সরকারকে করতে হবে। সরকার যেভাবে করবে আদালত সেইটাই বাস্তবায়ন করতে পারে। আদালত নিজে কোনো আইন বানায় নাই এবং আদালত নিজে কোটার সৃষ্টি করে নাই। আদালত যে মুক্তিযুদ্ধদের পক্ষে 30% কোটার পক্ষে রায় দিয়েছে, এইটা হচ্ছে আদালতে মুক্তিযুদ্ধদের ছেলেরা বা নাতিরা গিয়েছিল যে আইনে আছে তাদেরকে 30% দেওয়া হবে, সেটা বাস্তবায়ন হচ্ছে না। কিন্তু আসলে আইন বাতিল করা হচ্ছে পরিপত্র দিয়ে। আপনি যেরকম সুন্নত দিয়ে কোরআনকে বাতিল করতে পারেন না, এই কিরকম আসলে পরিপত্র দিয়ে আপনি আইন বাতিল করতে পারেন। প্রধানমন্ত্রী এখানে ইচ্ছা মতো যা ইচ্ছা তা করে, এবং সেটা করে এইভাবে যাতে আসলে এটা আদালতে গেলে আসলে বাঞ্চাল হয়ে যায়। এই যে ধোঁয়াশাগুলি তারা তৈরি করে, বিভ্রান্তিগুলি তারা তৈরি করে, আন্দোলন যারা করছেন এবং আন্দোলনের সাথে আমরা যারা আছি, যারা সম্মতি জানাচ্ছি, তাদের এই বিষয়গুলি পরিষ্কার করে আসলে আন্দোলনকারীদের সামনে তুলে ধরা হবে। আপনারা সবাইকে ধন্যবাদ যারা এসেছেন, এবং আমি মনে হয় একটু বেশি সময় নিলাম, তারপর আপনাদের শুভেচ্ছা। এখন আলোচনা করবেন ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত 31 দফা ভিত্তিতে 1 দফা ঘোষণার বর্ষপূর্তি আমরা গত 1 বছর আগে 2023 সালের জুলাই মাসে আজকের এই দিনে 12 তারিখে আমরা জাতির সামনে 31 দফার ভিত্তিতে 1 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম, এবং সেই বর্ষপূর্তি অনুষ্ঠানে আজকে সহযোদ্ধা সভাপতি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জুনায়েদ সাকি, মঞ্চ উপবিষ্ট জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সহ মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ, মিডিয়ার ভাই বোনেরা, গণতন্ত্র মঞ্চের নেতা ও কর্মীরা, সবাইকে আজকের এই প্রবল বর্ষণ অপেক্ষা করে এখানে উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ভাষানী অনুসারী পরিষদ ও গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে। বন্ধুগণ, সবার শুরুতেই আজকে রাজপথে যারা আন্দোলন করছেন কোটা নিয়ে, এবং যারা আন্দোলন করছে তাদেরকে মানুষ করার কারিগর ওই শিক্ষক, মহান শিক্ষক সমাজ, তাদের আন্দোলন প্রতি ভাষানী অনুসারী পরিষদ গণতন্ত্র মঞ্চে সর্বাত্মক সমর্থন জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি।
আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো। আমরা এখানে জুনায়েদ সাকিব বলেছেন, হাসনাত কায়েম শাহ উপস্থাপন করেছেন, 53 বছর পর জাতির সামনে আমরা গণতন্ত্র মঞ্চ এই কর্মসূচিটি হাজির করেছিলাম। আপনারা জানেন আমাদের মঞ্চের 14 দফার কর্মসূচি ছিল, সেটাকে জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, জাতীয় আন্দোলনের স্বার্থে কাটছাঁট করে আমরা 7 দফা করেছিলাম। বিএনপির 27 দফার কর্মসূচি ছিল। তারপরেও সবার সঙ্গে 38টি দল আমরা যুগমত আন্দোলনে ছিলাম। সেই 38টি দল মিলে আমরা জাতির সামনে সেদিন 31 দফার ভিত্তিতে 1 দফার ঘোষণা দিয়েছিলাম। এবং এখানে আজকে 1 বছর পার হয়ে গেছে, আমরা এখনো আন্দোলনে আছি, ভবিষ্যতেও আমরা আন্দোলনে থাকবো। আমাদের এখানে প্রার্থীও আছে, পাই না ভাই। আমরা ডাইসে কথা বলবে না, ডাইসে কথা বলবে তো। ডাইসে তো কথা বলবে, আমি লাইভে তো একটু পর আমার বড় ফ্রেন্ড আপনারা জানেন সেদিন আমরা মাঠে যে আন্দোলন গড়ে তুলেছিলাম, বড় ফ্রেন্ড দলে বুঝাবে। দেখেন আজকে আমি আসার কথা না, বড় ফ্রেন্ড বললে এই দামি সরকার, অবৈধ সরকারের যে প্রহসনমূলক নির্বাচন, সেই নির্বাচনকে বর্জন করার এই দেশের মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছিলাম। গণতন্ত্র মঞ্চ সহ 38টি দল আমাদের ডাকে সাড়া দিয়ে সেদিন জনগণ, এই মহান জনগণ সেদিন আমাদের ডাকে সাড়া দিয়ে তারা ভোট বর্জন করেছিলেন। শাসক গোষ্ঠী বুঝতে পেরেছিলেন যে এই দেশের মানুষ, বুঝতে পেরেছিলেন এই দেশের মানুষ তাদের ভোটের অধিকার আদায় করে থাকবে। তাই সেদিন আমরা ভোট বর্জনের মধ্য দিয়ে আমাদের বিজয় লাভ হয়েছিল। আমরা এখন 1 দফার আন্দোলনে আছি এবং ভবিষ্যতে আমরা এই কৃষিবাদ কর্তৃত্ববাদী শাসনকে পরাস্ত করার জন্য রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলব। যে আসুন সবাইকে আহ্বান করব, দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই কৃষিবাদের অপসারণ পরাজয় করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করি। মানুষের আমানত, ভোটের অধিকার আমরা মানুষের মাঝে ফিরিয়ে দেই, তার একটি ব্যবস্থা আমরা করব এবং এই 31 দফা আমরা বাস্তবায়ন করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনাকে তো আপন সময় দেওয়ার জন্য জেনারেটর রান করবো না। প্রেস ক্লাবে কি শুরু করেন তোমার দিন আছে। আমাদের চট্টগ্রামবাসীর অহংকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা আমি ছোট্ট মানব মান্নাবাই একটু সুবিধা নিয়ে আমার আমাদের বট মাদার না গেছিল নাকি চীন কিভাবে যাচ্ছেন উনি যে কখন আসলেন আমি কিন্তু বুঝতে পারিনি।
এবং আসার পরে এখন কোথায় আছে অপেক্ষা করছি যে ওনার একটা সব সুবর্ণ ভারত সফর এবং এই সফর সংবাদ তারিখ এখনো পাইনি বিষয় জাতিকে জানানো তার একটা আমাদের আওয়ামী লীগের বন্ধুরা সবসময় সবাই ফেসবুকে দেখবেন আছে আবার পরে পৃথিবীতে উনি নাকি প্রধানমন্ত্রী হিসাবে প্রথম হয়েছে আবার কেউ কেউ বলে সততার দিক থেকেও নাকি উনি প্রথম কোনো ব্যাপারে ওনাকে দ্বিতীয় করা যাবে আর ওনার শত শত বরপুত্র হাজারে হাজারে বরপুত্র আপনি তো বেনজির দেখছেন আদিত দেখছেন মিয়া ভাইকে দেখছেন আরে মিয়া ভাই আমাদের আসাদুজ্জামান মিয়া হ্যাঁ কমিশনার ছিল এইসব আরে এই যে আরেক বরপুত্র এখানে বসা আছে আমাদের বাহাদুর মিয়া নোয়ার বাহাদুর তাই না আজকে তো দেখলেন পুরা ঢাকা শহর কিন্তু দুর্গত অবস্থায় আছে আমাদের নিউ মার্কেট আমি তো বলতে আসছি আপনার আর সাংবাদিক বাইরের এখানে তো দেখছেন আবার বিদ্যুৎও নাই বিদ্যুৎ যেখানে নাই জানা ঢাকা শহরের অধিকাংশ এলাকায় কিন্তু বিদ্যুৎ নাই সঙ্গে আবার গ্যাসের সমস্যা শুরু হয়ে গেছে আমি এত সুশাসন তিনি আমাদের দিয়েছে ওই যে মেয়র সাহেবের কথা বলছিলাম একটা নির্লজ্জ বলে কি গত 20 বছরে মেয়র সাহেবরা যা করে নাই উনি নাকি গত 4 বছরে তার থেকে অনেক গুণ বেশি কাজ করে তারপরে কি হইল উনি বললেন যে ওয়াসা এবং তিতাস যে রাস্তা ঘোরাঘুরি করে এটা নাকি ওনাদের অনুমোদন নেয় নাই উনি কি করেছেন আপনার যদি অনুমোদনের দরকার হয় সেখানেও তারা বসাতে সেটা তো আপনারা তার একজন বরপুত্র তাসকিন সাহেব ওয়াসার দুর্নীতির কথা কি বলবো এখন আমাদের ওয়াসার লাইনে যেসব পানি দেওয়া হচ্ছে আমাদের কেমিক্যাল আমাদের জনগণ শুধু ময়লা না আর অনেক কিছু তো প্রতিটা ক্ষেত্রে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এমন একটা দুর্বিষহ করেছেন এই গড মাদার আমরা কত আর সহ্য করবো এই যে 31 টাকা দেওয়া হয়েছিল আমরা সকলে মিলে দিলাম আমি তো মনে করি এটা একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক কর্মসূচি হ্যাঁ আরো কিছু অসম্পূর্ণ থাকতে পারে সেটা তো সময়ের কারণে হয়তো এটা পরিবর্তন পরিমাত্র যে হাইকোর্টের ভাষায় বলা আছে সেটা করা যেতে পারে তো দুঃখিত হচ্ছে জনগণকে কিন্তু আমরা 31 টাকাটা বোঝাতে পারিনি এত দ্রুততম সময়ে আমাদেরকে একদমই চলে যেতে হলো জনগণের কাছে 31 টাকার মর্মবাণীটা আমরা পৌঁছতে পারিনি বা সংক্ষিপ্ত যে দাবি ছিল সেটাও আমরা পৌঁছতে পারিনি এই জন্য অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের কর্মসূচি কি আপনারা শুধু হাসিনাকে ফেলে দিতে চান হাসিনা পরে যাওয়ার পরে আপনাদের কে আসবে এবং আপনারা কি কর্মসূচি দিয়েছেন এই কথাটাও আমরা তাদের কাছে সময়ের অভাবে কারণ এত তড়িৎ গতিতে সমস্ত কিছু করতে হয়েছে আপনারা জানেন আপনারা সবাই সেদিনও ওয়ার্কার্স পার্টির এক উচ্চ পর্যায়ের নেতা এই ওয়ার্কার্স পার্টি না বিপ্লবী আমাদের মেনন সাহেবের ওয়ার্কার্স পার্টি এক বিতর্ক জড়াই দিচ্ছে না যে শেখ হাসিনা চলে গেলে দেশের কি হবে উনি এখন দুশ্চিন্তা তবে উনি শিওর হয়ে গেছে শেখ হাসিনা থাকতে পারবে না আমি আপনাদের সাথে একমত শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে তবে এরপরে কে আসবে এবং আপনারা কি করবেন সেটা নিয়ে উনি দুশ্চিন্তায় পড়ে গেছেন আমি ভাই যে আপনি যেহেতু হাসিনা চলে যাক এটা চান না শুধু
সুতরাং এত দুশ্চিন্তা মাথায় নিয়ে মেনন ভাই আপনার তো থাকার দরকার না, আপনার এত দুশ্চিন্তা কেন? আমাদের কাজ আমাদেরকে করতে দেন, জনগণকে ভাবতে দেন। আপনারা এই শেখ হাসিনা কি হবে, শেখ হাসিনা পড়ে গেলে, শেখ হাসিনা না থাকলে শেখ হাসিনাকে বাঁচাইলাম, আমার তো মনে হয় ওনারা এমন অবস্থায় চলে গেছে ওই যে সে আমলের মতো শেখ হাসিনা যদি ন্যাচারাল মৃত্যু হয় তারা মমিটা রেখে দেবে। আপনারা জানেন না? এইসব নেতাদের দিকে মমি রাখার একটা ব্যবস্থা আছে। সুতরাং আমি বলতে পারি ঠিক আছে, আপনারা ওনাকে মমি বানিয়ে ওনার যদি ন্যাচারাল ডেথ হয় মমি বানিয়ে রেখে দেবেন, অন্তত ভাববেন যে শেখ হাসিনা আপনাদের মধ্যে আছে। এখন জনগণ কি করবে, গণতান্ত্রিক পন্থায় কিভাবে সরকার হবে এগুলো আর মাথার মধ্যে নাই। এমন ভাবে আমাদের তারা বক্তব্যগুলো দেয়, আমি অনেক প্রগতিশীল নেতাদেরও দেখেছি, তাদের বড় দুশ্চিন্তা শেখ হাসিনা ক্ষমতার থেকে গেলে রাষ্ট্রকে পরিচালনা করবে, কিভাবে পরিচালিত হবে। এই যে একটা গ্যাপ, আমি এটা আত্মসমালোচনা করছি। এই বিষয়গুলো আমি কিন্তু এই 7 জানুয়ারির পর থেকে বলতেছি যে 31 দফাটা নিয়ে আমরা মাঠে নামি এবং এই 31 দফার সাথে বেগম খালেদা জিয়ার মুক্তিটা প্রচন্ড ভয় দিয়ে আবার আমরা রাজপথ করি এবং মাঠে ময়দানে ছড়িয়ে পড়ি। সুতরাং আমার কথা হচ্ছে যে আর সহ্য করা যাবে না, নিঃশ্বাস ফেলার আমাদের এখন আর জায়গা নেই। সব জায়গায় একটা মানুষের মধ্যে একটা অস্বস্তি। আপনি আমাদের বাজার নিয়ন্ত্রণ তারা করতে পারে নাই, অর্থনীতির হাত পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, উন্নয়ন কর্মকাণ্ড দেখতে এখন ধীরে ধীরে এটার গতি নেমে যাবে এবং এত দুর্নীতি করেছে, এত আপনি শুধু পিএসসি কেন আমাদের উচ্চ আদালতে দেখেন নাই এখন বিচারকদের নামে নাকি টাকা লেনদেন হচ্ছে। এটা তো প্রধান বিচারপতি বলেছেন পরশুদিন এজলাসে যে আমার 2 জন কর্মচারীকে পুলিশের হাতে দিতে হয়েছে, কেন? তারা বিচারকদের কথা বলে টাকা নিয়েছে, কালকেও দেখলাম আরেকজনকে দিয়েছে। তো বিচার বিভাগের মধ্যে বড় দুর্নীতি, উনি বলেন পিউনও দুর্নীতি করলো দেশাস্তি, প্রধান বিচারপতি দুর্নীতি করলো, সেই সব কথা বলার জন্য তো আপনি প্রধান বিচারপতি হন নাই। আপনি তো ন্যায্য বিচার দেবেন। আপনি ছাত্রদেরকে ডাকতেছেন, আসেন আসেন কোর্টে আসেন, আমার কাছ থেকে ন্যায় বিচার নিয়ে যান। ছাত্ররা বলেছেন আমরা তো কোর্টে যাই নাই, আমরা তো রাষ্ট্রের কাছে আমরা ন্যায়সঙ্গত দাবি উত্থাপন করছি, তারা সেটা করুক। এবং হাইকোর্ট থেকেও বলে দিয়েছে যে তোমরা করতে পারো এটা, আপনি সেদিকে যাবেন না, আপনি বলেন যে তোমরা কোর্টে যাও, এটা কোর্টে আসো আর ক্লাসে ফিরে যাও। আরে ক্লাস আসলে আমি কি করবো? শিক্ষকরা কি ক্লাসে যাচ্ছে? শিক্ষক কর্মচারীকে তো ক্লাসে যায় না। এবং সেখানে যারা আজকে আন্দোলন করছে এরা হচ্ছে গত 15 বছরের নেতৃত্ব দিচ্ছে, তারা সুমূল বই এবং সবাই গান বাদ দিয়ে রিসার্চ বাদ দিয়ে এই নেতা নেতৃত্বের পাশে গিয়ে বসে থাকে, ওই রোড নাম্বার 3 তে বসে থাকে, এখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বসে থাকে এইসব শিক্ষক সমাজ। আমরা তো দেখেছি আজকে ওনারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। শিক্ষক সমাজের প্রতি বলছি যে আপনারা আমাদের সক্রিয় শিক্ষকরা সারা জীবন তারা ন্যায্য কথা বলে ন্যায় পক্ষে থাকে এবং জনগণের তারা তাদের বক্তব্য কিন্তু গত 15 বছরে আমরা তাদেরকে মানতে পাইনি। সরকার যা বলতো, প্রধানমন্ত্রী যা বলতো, তাদের সেটাই তাদের ভাষা এবং তাদের অভিব্যক্তির মধ্যে আমি পেয়েছি। সুতরাং আজকে শিক্ষকরা আন্দোলন আছে, ছাত্ররা আন্দোলন আছে। আমি মনে করি ছাত্র সমাজে আজকে ঐক্যবদ্ধ ভাবে তাদের যে না পাওয়ার বেদনা, আজকে আপনাদের ডাকসু ইলেকশন গুলো বন্ধ করে দিয়েছে, আজকে কোন কলেজ ইউনিয়নের নির্বাচন নাই, এই দেশের নেতা নেত্রী তৈরি হবো কেন, সেই পথটা পর্যন্ত আপনি বন্ধ করে রেখেছেন। সুতরাং এই যে একটা ঘুমট আবহাওয়ার মধ্যে আমরা আছি, এই ঘুমট আবহাওয়া থেকে মুক্ত করার একমাত্র উপায় হচ্ছে বর্তমান সরকারকে বিদায় দেব। এই বিদায় ঘন্টা বাজানোর জন্য 31 দফা এবং বেগম খালেদা জিয়ার মুক্তি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ভাই। আর কত কথা থাকবে? পরে না ভাই, তো বড় ভাইও বড় ভাইও আরিফ ভাই, আপনি আরেকটু বামে চাপ করেন না, বাইরে আরেকটু চাপায় দিই।
কে আমি তো সমস্যার কথা না দূর ফালতু কথা কয় খালি আমার ক্যামেরার থেকে লেন্স বেশি আপনারটা আমার কাছে লেন্স বেশি কি লেন্সের তো বিষয় না আপনার মাথাটা চলে আসে মাথা থাকবে না ওইখানে মাথা থাকবে কেন মাথা থাকবে এখানে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভার সভাপতি মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ সুধীমণ্ডলী গণমাধ্যমের বন্ধুরা, আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে আমরা গত বছরে আমরা এই দিনে আমরা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনের আমরা এর একটা রাজনৈতিক ভিত্তিটাকে জোরদার করবার জন্য আমরা 31 দফা সংস্কার প্রস্তাব এবং তার ভিত্তিতে আমরা 1 দফার প্রস্তাব হাজির করেছিলাম। গত 1 বছর সেটা নিয়ে রাজপথে বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ সকল বিরোধী দল রাজপথে আমরা জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রেখেছি। 7 জানুয়ারির পর আন্দোলন নতুন একটা পর্যায়ে এখন উন্নীত হয়েছে। এটা সত্য, সরকারকে আমরা বিদায় নিতে পারিনি, কিন্তু 7 জানুয়ারি সরকার দামি নির্বাচন করে নিশ্চয়ই সরকারের কোনো রাজনৈতিক জয় তাদের হয়নি। রাজনৈতিকভাবে সরকার পরাজিত হয়েছে। দেশের জনগণ বিরোধী দলের ডাকে সাড়া দিয়ে একটা গণ অনাস্থা জানিয়েছে সরকার এবং এই দামি নির্বাচনের বিরুদ্ধে। বন্ধুগণ, আমরা 31 দফা দিয়েছি। কেন দিয়েছি? এই কারণের জন্য যে ব্যবস্থা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য যে গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র হবে, সমাজ হবে, সরকার হবে, সংবিধান হবে, যখন আজকে 53-54 বছর পরে গণরাষ্ট্র এবং সরকার যখন ভূতের মতন উল্টো দিকে হাঁটছে, যখন আমার সরকারকে কোনো জবাবদিহিতার মধ্যে আনা যায় না, অর্থাৎ যে ব্যবস্থা শেখ হাসিনার মতন মানুষকে, আওয়ামী লীগের মতন সরকারগুলো তাদেরকে স্বৈরতন্ত্রী করে তোলে, তাদেরকে ফ্যাসিবাদী করে তোলে, সেই ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা 31 দফা দিয়েছি। যারা পাবলিক অফিস হোল্ড করে, রাষ্ট্রপতি বলি, প্রধানমন্ত্রী বলি, মন্ত্রীরা বলি, যে কোনো মানুষকে, যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নাগরিকদের প্রশ্ন করার সুযোগ আছে, জিজ্ঞাসাবাদ করবার সুযোগ আছে, তাদের দায় তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনবার সুযোগ আছে। 31 দফায় গোটা রাষ্ট্র, সরকারের সংবিধানকে এদের গণতান্ত্রিক করা যাবে, দায়বদ্ধ করা যাবে, জবাবদিহিতার মধ্যে আনা যাবে এবং প্রয়োজন বোধে কিভাবে তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানো যাবে, এরকম একটা সুদূরপ্রসারী পরিবর্তন, গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্য নিয়ে আমরা 31 দফা আমরা দিয়েছিলাম। লড়াইটা ইতিমধ্যে এখন নতুন পর্যায়ে এখন হাজির হয়েছে। সবকিছু এখানে ভেঙে পড়েছে। আপনারা জানেন, ঢাকায় এখন পানির নিচে তলিয়ে আছে এই মুহূর্তে। বাস্তবে গোটা দেশ, সরকার অনেকখানি, গোটা দেশকেও সরকার বাস্তবে আজকে তারা ডুবিয়ে দিয়েছে। অনেকে বলে তাদের সরকারটা ক্ষমতায় আছে কিভাবে, তারা দুর্নীতি, দুর্বৃত্তায়ন থেকে শুরু করে আমরা যে সমস্ত রোমহর্ষক কাহিনী প্রতিদিন আরো উপন্যাসের মতন আমাদেরকে শুনতে হচ্ছে, এরপরে সরকার তারা কিভাবে টিকে আছে। সরকারের সাফল্যের জন্য সরকারের টিকে নাই বিরোধী রাজনৈতিক দলগুলো, যারা বসে আছেন, যারা বাইরে আছেন, বিরোধী রাজনৈতিক দলগুলো জনগণ যে সিদ্ধান্তমূলক কর্মসূচি দেখতে চায়, জনগণ যে গণজাগরণ দেখতে চায়, জনগণ দেখতে চায় যে বিরোধী রাজনৈতিক দলগুলো একটা বিশাল সম্ভাবনার পরে কেন বিগত আন্দোলনের সরকারকে আমরা পদত্যাগে বাধ্য করতে পারিনি, তাদের পর্যালোচনা কি, আত্মসমালোচনা কি, সেই ভিত্তিতে আলাপ আলোচনা করে নতুন ভাবে এই দুরাচারকে, শাসনকে কিভাবে মোকাবেলা করা যাবে, অনতিবিলম্বে বিরোধী দল আলাপ আলোচনা করে সেই কর্মসূচি জনগণের সঙ্গে তারা হাজির করবেন।
আর একদিন এক মুহূর্তের জন্য এদেশের মানুষ এই সরকারকে আর দেখতে চায় না, সরকারকে কোনোভাবে তারা আর বরখাস্ত করতে চায় না। সরকার ছাত্রদেরকে তারা হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, কিন্তু হাইকোর্টে গতকাল আংশিক তারা যে রায় দিয়েছেন সেই আংশিক রায়ের মধ্য দিয়ে হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে সরকার চাইলে ওটাকে তারা পরিবর্তন তারা করতে পারে। তার মানে হচ্ছে যে হাইকোর্ট আবার সরকারের উপরে তারা আবার দায়িত্বটা দিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই 54 বছর পরে একটা স্বাধীন জাতি রাষ্ট্র তার নিয়ম পদ্ধতি কি হবে, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। সুতরাং এটা নিয়ে কিন্তু একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে। গোটা আন্দোলন ইতিমধ্যে একটা জনগণের মনকে স্পর্শ করেছে। ছাত্র তরুণরা বাস্তবে সমগ্র জনগণের আকাঙ্ক্ষাকে তারা এখন প্রতিনিধিত্ব করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই এটা মামলা মোকদ্দমার বিষয় না, এটা কোর্টের বিষয়, রাজনৈতিক বিষয়, এটা একটা প্রশাসনিক বিষয়। সুতরাং আজকে সরকারকে নীতিগতভাবে কোটা সংস্কারের দাবিটাকে গ্রহণ করে খুব দ্রুত একটা কমিশন গঠন করে কিভাবে মেধার ভিত্তিতে আমাদের চাকরির নিয়োগ হবে, সুতরাং সে ব্যাপারে তারা একটা কার্যকর বিশ্বাসযোগ্য উদ্যোগ গ্রহণ করবেন। শেষ কথা যেটা বলতে চাই, প্রধানমন্ত্রী দুটো সফর করলেন, দিল্লিতে গেলেন, পরপরই তিনি বেজিং গেলেন, চীনে গেলেন। ভারতের কাছে তিনি সবকিছু তিনি দিয়ে এসছেন, এটা নিয়ে আমরা বহু কথা বলেছি। দুর্ভাগ্যজনকভাবে কোনো কিছুই তিনি নিয়ে আসতে পারেননি। তিনি পুরোপুরি খালি হবে। তিনি ঢাকায় তিনি আবার প্রত্যাবর্তন করেছেন। মুখটা তাদের সুপন্ন। গত রাতে, এই রাতের আগের রাতে রাত 12টার দিকে শুনেছি তিনি একদিন আগে সফর সংক্ষিপ্ত করে তিনি ঢাকাতে তিনি আবার প্রত্যাবর্তন করেছেন। সরকারি দলের মুখে কারো কোনো হাসি নেই। ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা, কূটনীতিকরা ইতিমধ্যেই তারা খবর দিয়েছেন যে ডালি মে কুছ কালা হ্যায়। এবং প্রধানমন্ত্রী যে আশা নিয়ে তিনি বেজিং এ গিয়েছিলেন সে আশা এবারও তার পূরণ হয়নি। ভারত থেকে যেমন কিছু আনতে পারেননি, তারা চীন থেকেও তাদের প্রত্যাশা মতন কোনো কিছুই বাস্তবে তারা আনতে পারেন নাই। আমি মাঝে মধ্যে বলি একটা কথা আছে, যে ব্যক্তি একই সাথে দুটো খরগোশের পিছনে দৌড়ায় সে একটা খরগোশ সে ধরতে পারে না। প্রধানমন্ত্রী তিনি দুই খরগোশের পিছনে দৌড়াতে চেয়ে তার আমছালা দুটোই এখন কিন্তু যাওয়ার জোগাড় হয়েছে। বরঞ্চ উল্টো ভাবে তিনি তার যেমন কোনো কিছু আনতে পারেননি, শুনেছি পরোক্ষভাবে কিন্তু তারা একভাবে তারা ধমক খেয়ে নাকি তাদেরকে ঢাকাতে তাদের কাছে ফিরতে হয়েছে। কথা পরিষ্কার করে বলতে চাই, এরকম একটা অনির্বাচিত সরকার গায়ের জোরে তারা ক্ষমতায় থাকে, কেউ তাদেরকে গুরুত্ব দেয় না, কোথাও তার কোনো পাত্তা নেই। সেজন্য আমরা বলতে চাই এই জুলুম এবং জালেমদের বিরুদ্ধে লড়াই করাটা আজকে দেশপ্রেমিকদের একটা গুরুত্বপূর্ণ পবিত্র কর্তব্য। গণতন্ত্র মঞ্চ তার 31 দফার যখন আমরা এই বর্ষপূর্তি করছি, আমরা আশা করবো অনতিবিলম্বে আমরা আলাপ আলোচনা করে রাজপথে আমরা মানুষকে কর্মসূচি দেখতে চাই, সে কর্মসূচি হাজির করবো, দেশকে রক্ষা করবো, জনগণকে রক্ষা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। যখন শেখ হাসিনার সরকার থাকবে, শেখ হাসিনার সরকার যাবে কবে, কিভাবে যাবে? আমরা যারা মনে করছি যে আমাদের এই সংস্কার কর্মসূচিকে ব্যাপকভাবে জনপ্রিয় করলেই উনি চলে যাবেন, বিষয়টা এরকম হলো না। যুক্তফ্রন্ট যখন হয়েছিল 21 দফার ভিত্তিতে, সেই 21 দফার মধ্যে পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের তার মধ্যে 6 দফার ইঙ্গিত ছিল। ছাত্ররা যখন 60-62 আন্দোলন করেছে, তাদের দাবির মধ্যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের বিষয় যেমন ছিল, রাষ্ট্র ব্যবস্থার কথা ছিল।
6 দফা সম্পর্কে সবাই তো জানেন। এখানে যারা আমির হোসেন মোহাম্মদ চৌধুরী বসে আছেন, আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে যুক্ত ফান্ড করেছিলাম, সেই যুক্ত ফান্ডটাও দুটো কর্মসূচি ছিল। একটা বলা হয়েছিল আশু কর্মসূচি, আর একটা হচ্ছে আমাদের পরবর্তী লক্ষ্যসূচি। এই লক্ষ্যের মধ্যে আমরা রাষ্ট্র ব্যবস্থা কিরকম সংস্কার চাই সেটা হচ্ছে মানুষ তখনই লড়াই করতে আসে যখন সে মনে করে যে এই লড়াই আমাকে কিছু দেবে। এই যে ছাত্ররা হুলস্থুল করে দিয়েছে, কেউ যদি কিছু মনে না করেন, আমি বলবো এইরকম হুলস্থুল আমরাও তো করতে পারি। কালকে যখন পুলিশ এরকম করে ব্যারিকেড তৈরি করেছে, এই ব্যারিকেড যে ভাঙা যাবে সেই কথাও অনেকে ভাবতে পারে। আমাকে অন্তত 3 জন বলল দেখেন কিভাবে ছাত্ররা ব্যারিকেড, পুলিশ প্রচন্ড নির্যাতন করেছে, কুমিল্লাতে হামলা করেছে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছে, ছাত্রলীগ পাল্টা মিছিল করেছে, কিন্তু তারপরেও ছাত্ররা প্রায় জানবাজি লড়াই করেছে, পুলিশ পরাজিত হয়েছে। ওই ছাত্রদের মুখে আমরা যে সংস্কারের কথা বলছি, সেই সংস্কারের দাবি নাই। ওই ছাত্রদের কর্মসূচির মধ্যে বেগম জিয়ার মুক্তির দাবি নাই। কেন বলেন তো? ওরা ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতি থেকে আলাদা দেখতে চায়। এখানে তো রাশেদ বসে আছে, ওরা যখন আন্দোলন করেছিল তারা কি চেয়েছিল কোন রাজনীতি ঢুকবে না, আমরা শুধু আমাদেরটাই করি? অথচ দেখেন তারা কোটার আন্দোলন করে নিজেরা রাজনীতি করতে, তার মানে চিত্তের মধ্যে, নিজের বিবেকের মধ্যে, চিন্তার মধ্যে রাজনীতি মনে করেছে হয়তো ভারতের নির্বাচন দেখেন কিরকম করে মমতা ব্যানার্জি একটা ইতিহাস তৈরি করছে। এমনকি আমি তো মনে করি যে কংগ্রেস সমস্ত রকম চিন্তা যাচ্ছিল তা ভেঙে দিয়েছে। ওরা বলেছিল এইবার 400 পার, ওই 400 পার একসাথে ভ্রষ্টাচারের বিরুদ্ধে চাকরির পক্ষে যেরকম স্লোগান দিল, মানুষ ভোট করতে, এমনকি বাবরি মসজিদ যেখানে ভালো সেইখানেও জিততে পারে। আমরা অযোধ্যায় আমরা যে কর্মসূচি দিয়েছি 31 দফার আজকের এই দিনে, আমি বলি 31 দফা একটা চমৎকার কর্মসূচি, কিন্তু কি কি কনস্টিটিউশনাল চেঞ্জ করলে মানুষ গণতন্ত্রের অধিকার পাবে সেই কথা কি ভালো করে বোঝে? সাধারণ মানুষ যখন বরঞ্চ মনে করে সিএমএম কোর্টে বলে বোঝে যে কত বড় অনাচার চলছে, কারণ পাওয়া উচিত জামিন, জামিন দেয় না, ঘুষ না দিলে কোনো কাজ হয় না। তারা মনে করে এইটার কিরকম করে পরিবর্তন। এই জন্যে আমাদের এইগুলোর মধ্যে আরো সেই কথা করবে, যেরকম করে লক্ষ্মী ভান্ডার হয়েছে, যেরকম করে কংগ্রেস দিয়েছে, যেরকম করে কেজরিওয়াল দিয়েছে, সেরকম করে এমন কর্মসূচি সংযুক্ত হতে হবে। এমনও হতে পারে এই যে কোটার দাবি, সেটাও আমাদের দাবি নামার মধ্যে আসতে পারে, যাতে ছাত্রদেরকেও আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং বড় আন্দোলনের পথে পা বাড়াতে পারি। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের মনে করতে হবে আমাদের পেছনে 15টা বছর আছে। এই 15 বছরের মধ্যে যদি আমরা ফিরে তাকাই, তাহলে তার মধ্যে সাফল্য কতখানি, মানে কতখানি সাফল্য নয়, সাফল্য হতে পারেনি, তাহলে একটা বিরাট। কিন্তু আজ আপনি যে 15 বছরের করতে যাচ্ছেন তাকে সাফল্যের ইতিহাস দেখাতে হবে। আর সেটা যদি দেখাতে হয় তাহলে আমি বলবো আমরা আবার আবেগ শূন্য ভাবে, যেরকম করে তোয়াজ বললো না, আমরা সবাই মিলে এই লড়াইটা করতে হবে। কারো কোন রকম ভ্যানিটি দিয়ে, কাউকে কোন রকম বড় বড় চিন্তা ভাবনা দিয়ে করলে চলবে না। এটা হতেই পারে আমার সাকিকে দেখতে ইচ্ছে করে, সাকি তার জায়গায় কাজ করবে। আমার সঙ্গে রাশেদের একেবারে বলে না, রাশেদ তার জায়গায় কাজ করবে, কিন্তু আমরা সবাই মিলে কাজ একটাই করবো, এবং সেই কাজটা হচ্ছে এই সরকারের
আজকে এটা এবং সেই ভাবনায় আমি মনে করি আমরা বিশেষ করে যদি আমি আমার কথা বলি, মাহমুদুর রহমান মান্না, আমার দল নাগরিক ঐক্য বললেই যে কাজ হয়ে যাবে সেরকম না। অতীত যদি দেখি তাহলে ঐক্য যা ছিল তারও সংকুচিত হয়েছে। আমরা কেউ কোথা থেকে আলাদা হয়ে গেছি। আমি বরঞ্চ বলি আরো যুক্ত হন অথবা আরো অন্যভাবে যুক্ত করেন। এক মঞ্চে যদি নাও পারেন আমি তার পক্ষে কোনো কথা বলবার জন্য দাঁড়িয়ে, কিন্তু এরকম করে হতে হবে যাতে সবাই একদিন এক জায়গায় দাঁড়িয়ে বলতে পারে তুই নয় আমরা। আগামী দিন আমরা এই রাষ্ট্র করতে চাই, এইভাবে করতে চাই, তোকে দেখতে চাই, এবং এই কারণে আমরা সবাই একসাথে রয়েছি। এরপরে এই রাষ্ট্রের গণতন্ত্রের নির্মাণ আমরাই করব, সেই কর্ম হবে তার পক্ষে মানুষ থাকবে। আজকের এই দিনে আমরা এই বোধ নিয়ে আগামী দিনের লড়াইয়ের চিন্তা করে আরো ব্যাপকভাবে চিন্তা করি। যেরকম করে ওরা ব্যারিকেড হয়ে গেছে, আবার আন্দোলন নামে সেই আকাশ আসবে, আবার ব্যারিকেড ভাঙা আসবে, আবার লাঠি গুলিয়ে বিরুদ্ধে জবাব দেবে বাংলাদেশ। সেই ভালো থাকবেন সবাই, খোলা হবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হামিদ রশিদ মাহমুদ। এখন তখন দিব, কারণ সবার পরে না দিলে এগুলো দেওয়া যায় না। তো কাটা এখন সব সময় কাটা না, সামনে আপনার দমক গুনছে। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের আমাদের 31 দফার বেশি 1 বছর পরে সেই দিনটাকে স্মরণ করতে গিয়ে আমরা সবাই সমবেত হয়েছি এখানে। আপনারা যারা এই সমুদ্র সাঁতরে কষ্ট করে এই বৃষ্টিতে এখানে উপস্থিত হয়েছেন, অবশ্যই আপনাদেরকে আমাদেরকে অন্তত উজ্জীবিত করছে। আমরা যারা এখানে বসেছি, আমি এখানে বসে দেখছিলাম ক্রমান্বয়ে যে চেয়ারগুলো একজন একটা একটা করে ভর্তি হচ্ছিল। এটা অত্যন্ত আনন্দের খবর। এরকম একটা দিনে এইরকম একটা সভা হতে পারে, এবং আমার সাংবাদিক ভাইয়েরা যারা আসছেন তারা অনেক কষ্ট করে আসছেন, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই তাদের নিশ্চয়ই তাদেরও একটা কমিটমেন্ট আজকে রাষ্ট্র ব্যবস্থায় যে ফাটল ধরেছে, সেই কমিটমেন্টের পরিপ্রেক্ষিতে তারাও চায় পরিবর্তন। এবং সাংবাদিক ভাইদের এটাও বলতে আমার যেতে হয় যে কি সাংবাদিকতা যেই দেওয়ালে গিয়ে ঠেকেছে এখন, সেখান থেকে তারাও সবাই বেরিয়ে আসতে চায়, এবং অত্যন্ত কঠিন অবস্থা। এই পুরো সাংবাদিকতা গণমাধ্যমকে যেভাবে নিয়ন্ত্রণের মধ্যে এনে ক্ষমতা দখলের প্রক্রিয়ার অংশ হিসেবে এনেছে, সেটা থেকে সাংবাদিক ভাই বোনেরাও বেরিয়ে আসতে চাচ্ছে। সুতরাং নিশ্চয়ই তাদের একটা কমিটমেন্ট এখানে আছে, আমি বিশ্বাস করি। বন্ধুগণ, আজকে 31 দফাটা পরিষ্কারভাবে বলতে গেলে এটা হচ্ছে জনগণের, আমরা যে সবাই বক্তব্য রাখি যে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে আনা, অর্থাৎ মালিকানা তারা হারিয়ে ফেলল। এই মালিকানা কেউ হাইজ্যাক করেছে, এই মালিকানা কেউ কেড়ে নিয়েছে। তো বাংলাদেশের মানুষের মূল মালিকানা ফিরিয়ে আনতে হলে বাংলাদেশের রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব জনগণের প্রতি, সেই মালিকানা ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসাবে একটি বড় বিষয় ছিল জাতীয় ঐক্য রাজনৈতিক দলগুলোর। আরেকটা বিষয় ছিল ওই মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের কমিটমেন্ট। আমরা যারা বলছি মালিকানা ফিরিয়ে দিতে হবে জনগণ, তাহলে আমাদের কমিটমেন্ট। আমি তো বক্তৃতায় বললে হবে না বাংলাদেশের মালিকানা নিয়ে গেছে এখন ফিরিয়ে দিতে হবে। কিভাবে ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া আছে, ফিরিয়ে দেওয়ার একটা পন্থা আছে, ফিরিয়ে দেওয়ার জন্য একটা কমিটমেন্ট আছে, ফিরিয়ে দেওয়ার জন্য একটা রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপার। তো এই কথাগুলো আমাদের এক্সপেরিয়েন্স হবে আসছে।
যে আমরা কিভাবে ফিরিয়ে দেবো মালিকানা ফিরিয়ে দিতে হলে তাহলে সংবিধানে কি কি পরিবর্তন করতে হবে, মালিকানা ফিরিয়ে দিতে হলে আজকে বিচার ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে, আপনি সংসদের মধ্যে কি আপনি পরিবর্তন আনতে হবে, আপনি অর্থনৈতিক ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে, সামাজিক ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে, জনগণের অংশগ্রহণের জন্য কি পরিবর্তন আনতে হবে, সবকিছু মিলিয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের সকল মানুষের জন্য রাজনীতিতে, অর্থনীতিতে, সর্বক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যাতে করে সকলে সমানভাবে অংশীদার হওয়ার সুযোগ পাবে, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আমাদের 31 দফা আমরা প্রণয়ন করেছি। 31 দফা দুইটা কথা অনেক বক্তারা বলেছে, একটা হচ্ছে জাতীয় ঐক্য, একটা হচ্ছে জাতি যে সংস্কারের প্রতীক্ষায় আছে সেই সংস্কারগুলো আমরা জাতির সামনে তুলে ধরতে পেরেছি। আমি মনে হয় জাতীয় ঐক্যের সম্বন্ধে আমাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যের ব্যাপারে কোন রকমের সন্দেহ কারো মনে আছে আমি মনে করি না। অনেকে বলেছেন যে আমাদের প্রত্যেকটি দলের নিজস্ব একটা ভাবনা, চিন্তা, নীতিমালা, আমাদের ফিলোসফি আছে, সবকিছু বাদ দিয়ে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকের রাজনৈতিক সংস্কারের মাধ্যমে, রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে রাষ্ট্রকে মুক্ত করার যে সংগ্রামে নেমেছি, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই। আমি জানি আমাদের মধ্যে অনেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয়, যেটা কনফিউশন সৃষ্টি করে। আমাদের একটু সংযত থাকতে হবে, কারণ এই ঐক্য এই ঐক্যের পেছনে অনেক কাঠখড় পোড়ানো হয়েছে। এই ঐক্যের পেছনে জাতির প্রত্যাশা পূরণে আমরা সকলে উপলব্ধি করতে পেরেছি। এই ঐক্য ব্যতীত জাতীয় সংস্কার করা, নূতন রাজনৈতিক বন্দোবস্ত করার কোন সুযোগ থাকবে না। বিএনপি যদি আজকে একা 31 দফাটা দিত, সেটাতে অনেকের মনে অনেক সন্দেহ থাকে। তাহলে যারা আজকে লড়ছে এই সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট সরকারটা আমি বলতে চাই না, একটা রেজিমের বিরুদ্ধে, নির্বাচিত নয়, আমি সরকার বলা যাবে না, এই রেজিমের বিরুদ্ধে যারা লড়ছে, সকলের মধ্যে যদি একটা ঐক্যমত, যদি রাজনৈতিক ঐক্যমত হয়ে থাকে, তাহলে সংস্কারে ঐক্যমত না হওয়ার কোন সুযোগ নাই এখানে। কারণ এই পরিবর্তন বাংলাদেশের আগামী দিনে it should be a change for better। আগের সেই পুরনো রাজনীতি, ধাঁচের পর রাজনীতি, রাষ্ট্র পরিচালনা আর চলতে পারে না বিধায় আমরা সকলে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে শুধু এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে নয়, আমরা জাতির এই সরকারকে বিদায় করে আগামী দিনে বাংলাদেশের মানুষের হৃদয়ে যে পরিবর্তনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তুলে ধরতে পেরেছি। আমি মনে করি 31 দফা বিশদভাবে সেই কাজটি করতে পেরেছে, তবে যেটা করতে পারি নাই এটাও স্বীকার করতে হবে। 31 দফা বাংলাদেশের মানুষের হৃদয়কে আমরা টাচ করাতে পারি, বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যেতে পারি, এটা অনেকে বলেছে। এত বড় একটা বিষয় যেখানে আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হই, একমত হয়ে আলোচনা, দীর্ঘ আলোচনা, তর্ক বিতর্ক সবকিছু বিবেচনায় নিয়ে কিন্তু এটা প্রস্তুত হয়েছে, করা হয়েছে, কিন্তু সেই জিনিসটা আমরা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি। বাংলাদেশের মানুষের অনেকের চিন্তা, এরকম একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে এরপরে যে তাদের যে প্রত্যাশা পূরণ হবে, এটা তো অনেকটা আমাদেরকে ওই একটা গ্যারান্টির মতো দিতে হবে। একটা নিশ্চিতভাবে মানুষ এটা বুঝতে হবে যে কি এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে আমাদের জীবনে পরিবর্তন আসবে। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের যে ভাবনায় যে বিষয়গুলো ছিল সেগুলো তারা ফিরে পাবে। বাংলাদেশের মানুষ তার সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক, আমি তার সাথে যোগ করছি অর্থনৈতিক অধিকার ফিরে পাবে। তার সেই নিশ্চয়তা সে চাইবে। এই 31 দফার মধ্যে সেটা দেওয়া হয়েছে।
দেওয়া হয়েছে এবং কিভাবে আমরা এটা বাস্তবায়ন করব সেটাও কিন্তু ইঙ্গিত আছে। এখন খালি আপনি দফা দিলে তো হবে না, আপনি এটা যে বাস্তবায়ন করবেন সেটার বিশ্বাসযোগ্যতা আনতে হবে, সেটা আমাদের সকলের মিলে সেটা কাজটা করতে হবে এবং এটা বাস্তবায়ন যে করবেন সেটারও বিশ্বাসযোগ্যতা আনতে হবে। আমার মনে হয় সেই ইঙ্গিত দেওয়া হচ্ছে। আমরা যদি সকলে মিলে এই কাজটা করি, বাংলাদেশের মানুষের কাছে পৌঁছতে পারি, 31 দফাকে জনগণের কাছে পৌঁছে দিতে পারি, এটার বাস্তবায়ন কিভাবে সেটা পৌঁছে দিতে পারি, এবং তাহলে কিন্তু আজকের যে আন্দোলন, এই স্বৈরাচার বিরুদ্ধে কর্তৃত্ব পরায়ণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, এটা সত্যিকার অর্থে পরিপূর্ণ লাভ পাবে। কারণ আন্দোলনে কাউকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের মানুষের জীবনের জনগণের যে প্রত্যাশা, সেটা যদি পূর্ণভাবে জনগণ অনুধাবন না করেন, আন্দোলন পরিপূর্ণতা লাভ করবে না। সুতরাং আন্দোলনকে পরিপূর্ণতা লাভ করার জন্য আমাদের এই 31 দফা নিয়ে জনগণের কাছে যেতে হবে। আমরা সবাই মিলে যাব, যে যেখানে পারি যাবো, দরকার আমরা এটার জন্য একটা কর্মসূচি গ্রহণ করব। সারা বাংলাদেশের 64টা জেলায় থানায় জনগণকে জানতে হবে এই স্বৈরাচার যাওয়ার পরে তাদের আগামী জীবনটা কেমন হবে, তাদের ছেলে মেয়েদের জীবনটা কেমন হবে, বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশ কি কোনো দাবিদার রাষ্ট্র থাকবে নাকি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থাকবে, বাংলাদেশ কি অর্থনৈতিকভাবে সাধারণ মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে পারবে নাকি কিছু অলিগার্ক যাদের হাতে বাংলাদেশের আজকে সমস্ত আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের হাতে থাকবে। বাংলাদেশের মানুষকে ভোট দিয়ে তার নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারবে, যে সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। বাংলাদেশের মানুষ শিক্ষাঙ্গনে তার ছেলে মেয়েদের সত্যিকার লেখাপড়া শেখার সুযোগ পাবে, বাংলাদেশের মানুষ তার যোগ্যতা হিসেবে, তার মেধা হিসেবে চাকরি পাবে, ব্যবসা পাবে, পেশাগতভাবে শিখে এগোতে পারবে। এগুলো তো মানুষকে আমাদের আশ্বস্ত করতে হবে। আজকে এই সমস্ত কিছু ভেঙে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসস্তূপের উপরে 31 দফা দিয়ে আমাদের প্রথম ফাউন্ডেশন, এটা আমাদের প্রথম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উপর আমাদেরকে জাতিকে গড়ে তুলতে হবে আগামী দিনে। সবাইকে ধন্যবাদ। কোটা নিয়ে একটু বলেন খসু ভাই, কোটা নিয়ে আর এই যে ওয়েদারটা নিয়ে একটু বলেন। এই যে সারা ঢাকা সব ডুবে গেছে, আর কোটা আন্দোলনটা, কোটা আন্দোলন ঢাকা শহর তো ডুবে যাবে। মেধাবী লোকজন তো আসতে পারছে না সামনের দিকে, যারা এই কাজকর্ম করে, প্ল্যানিং থেকে শুরু করে এটা বাস্তবায়ন পর্যন্ত করে, সেখানে তো কিছু মেধাবী লোককে উঠে আসতে হবে। দলীয় লোকজনকে চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। আর আর্থিকভাবে, রাজনৈতিকভাবে এমনি ডুবে গেছে। এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন, আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। আর কোটার ব্যাপারে তো আমি যথেষ্ট বলেছি, গতকাল বলেছি যে কি বাংলাদেশের মেধা যদি ধ্বংস করতে চায়, তাহলে তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ আমার মনে হয় না আজকে রেজিমের মাথায় বাংলাদেশকে একটা মেধাবী রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়, এটা আমার অন্তত মনে হচ্ছে। কারণ মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষে খুব একটা সুখকর কিছু নাও হতে পারে। কারণ মেধাবীরা সত্যি কথা বলে, মেধাবীরা সত্যিকার পথে চলে, মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। সবাইকে ধন্যবাদ। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে নেতৃবৃন্দকে যারা উপস্থিত হয়ে শুনেছেন এবং বিশেষভাবে গণমাধ্যমে সকল বন্ধুদেরকে আন্তরিকভাবে আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই। আজকের এই বৃষ্টি এবং বিশেষভাবে টানা বৃষ্টির কারণে শহর যেভাবে ডুবে গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দেখলাম একেবারে, যাই হোক নিশ্চয়ই বেশ খানিকটা পানি, পানি অনেকে বলছেন। তো এইরকম অবস্থা, তাতেও খুব বেশি কিছু বদলাবে না।
কিছুই কিছু যায় আসে না। এরকম একটি শাসনের মধ্যে কিন্তু আমরা আছি, এবং এটা কেবলমাত্র একটা শাসন নয়, রাষ্ট্রটাই এই জায়গায় রাষ্ট্রটাই জনগণের একটা বিরুদ্ধে অবস্থা নিয়েছে যে তাকে দমন করে শাসন করে এই রাষ্ট্র লুট করবে, এই রাষ্ট্র তাদের কাপড় দেখাবে, এবং এটাই তাদের কাজ, এটাই তারা চিরস্থায়ী করতে চায়। তার বিরুদ্ধে আজকে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলসমূহ একটা ঐক্য গড়ে তুলেছেন যে এইভাবে রাষ্ট্রটা চলতে পারে না, এই রকম শাসন চলতে পারে না। আগামীর বাংলাদেশ এই শাসন উৎখাত করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখায় আমরা কেবলমাত্র আশা দিয়ে একটা স্লোগান দিয়ে এটা শেষ করিনি, কিভাবে আগামী বাংলাদেশ হবে সেটাও পরিষ্কার করে বলা হয়েছে। আওয়ামী লীগ যে রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিস্ট গণবিরোধী একটা জায়গায় পরিপূর্ণভাবে নিমজ্জিত হয়েছে, সেটা খুব পরিষ্কার। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে তাদের কোনো প্রস্তাব নেই। তাদের প্রস্তাব হচ্ছে এই জমিদারি, এই ফ্যাসিস্ট বন্দোবস্ত এটাই চলতে থাকবে, এটাই চিরস্থায়ী হবে। কাজেই বাংলাদেশের মানুষের কাছে নতুন করে আমাদের এই ডাক নিয়ে যেতে হবে, জাগ্রত করতে হবে। সমাজের নানান অংশ আজকে জেগে উঠছে, বিশেষভাবে ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে, শিক্ষকরা পর্যন্ত আন্দোলন করছে, সরকার নিজের পক্ষের লোকদেরও আর রাখতে পারছে না। এই ফ্যাসিস্ট শাসন সমাজের সমস্ত অংশের তাদের অধিকার, তাদের মর্যাদা, তাদের সবকিছু কেড়ে নিচ্ছে। এই লড়াইগুলো আরো জোরদার হবে। ওবায়দুল কাদের সাহেব বলছেন ছাত্ররা নাকি আদালতের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই সরকার তাদেরকে বঞ্চিত করা, তাদের সাথে প্রতারণা করার কোন চেষ্টা যাতে সরকার না করে সেই সতর্কতা থাকতে হবে। আজকে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলছেন। আজকে তিনি ভীষণভাবে অসুস্থ, তার চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ দাবি করছে একজন রাজনৈতিক বন্দী, তাকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বন্দী করে রাখা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু একজন বন্দীরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে। তার যেটা চিকিৎসা দরকার সেটা যদি বাংলাদেশে না পাওয়া যায়, পৃথিবীর যেখানে পাওয়া যায় সেখানে যাওয়ার তার অধিকার আছে। সরকারের সেটা দায়িত্ব, বারবার মানুষ বলছে, কিন্তু এই সরকার বাংলাদেশের মানুষ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ার যে অধিকার, জামিনে মুক্তি, পূর্ণ মুক্তির যে অধিকার, সেই অধিকার সহ তার চিকিৎসা জারি করে। কিন্তু সরকার কোনোটাই শুনতে বলে মনে হচ্ছে না। নেহায়েত বাধ্য না হলে কোনোটার দিক থেকেই তারা কোন জনগণের প্রতি কর্ণপাত করতে চায় সেটা মনে হচ্ছে না। নাহলে কোটা ব্যবস্থা নিয়ে আবার এই ষড়যন্ত্রটা তারা করতো না। কাজেই আমাদেরকে আন্দোলনের জায়গায় যেতে হবে। মানুষ আশা করে বিরোধী দলগুলো আবার বড় আকারের সংগ্রাম করে তুলে এই সরকারকে বিদায় করে গণতন্ত্র